আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আকসাকে ওর শাশুড়ি সাবধানে ধরে নিয়ে এসে পুনরায় টেবিলে বসিয়ে দিলেন। আকসার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, এক রাতেই চোখ বসে গেছে পুরো। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে ওকে। ঋতু বেগমের কথার সূত্র ধরে আপাতত কেউ কোনো প্রশ্ন বা জবাবদিহিতা চাইলেন না। এহসানুল হক তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, বৌমাকে খাইয়ে দাইয়ে ঘরে পাঠিয়ে দাও, ওর একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন, শরীরের হাতল খুবই খারাপ মনে হচ্ছে। ঈশা বেগম নিজ হাতে আকসাকে খাইয়ে দিলেন। খাওয়া শেষ হলে ওকে উঠিয়ে ধরে ঘর অবধি নিয়ে আসলেন। যাওয়ার সময় আকসা তাকে বলল ঘরের দরজাটা টেনে নিয়ে যেতে। ঈশা বেগম তাই করলেন। ক্লান্ত শরীরে কখন যে ঘুমিয়ে পড়েছিল সেই খেয়াল ছিল না আকসার। ঘুম ভাঙল অতিরিক্ত ঠান্ডার কারণে। আদৌ ঘুমো চোখ মেলে দেখলো ফ্যান চলছে বেশ পাওয়ারে। এদিকে আবার ওর গায়ে কম্বলও টেনে রাখা। আকসা দীর্ঘ সময় নিয়ে মস্তিষ্কে চাপ প্রয়োগ করে অবশেষে মনে করতে পারলো কাজটা আসলেই ওরই। শাশুড়ি চলে যাওয়ার পর ফুল স্পিডে ফ্যান চালিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। বেশ আরামই ঠেকছিল এমন পরিবেশে। কিন্তু ঘুমানোর বেশ কিছুক্ষণ পরে এই আরামটা সাজা হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে অসুস্থতা আরো দ্বিমাত্রিকতায় বেড়েছে। আকসা কম্পমান শরীরের সর্বোচ্চ জোর খাটিয়ে উঠে গিয়ে ফ্যানের পাওয়ার কিছুটা কমিয়ে দিয়ে আসলো। একেবারে কমালো না, সম্পূর্ণ কমিয়ে দিলে ওর আবার অস্বস্তি হবে। পুনরায় বিছানায় এসে কম্বল জড়িয়ে হাঁটুতে মুখ ঠেকিয়ে বসলো। এই ঘরে একটা দেয়াল ঘড়ি আছে, সফেদ রঙের ঘড়িটা দারুণ কারুকার্য, সফিক অবশ্য হওয়ারই কথা। ঘরটা কার দেখতে হবে না, জনাব মেজবা ইফতেখারের শৌখিন লোক। মাথার চুল হতে শুরু করে নিজ ঘরের প্রতিটা কোণা সব পরিপাটি করে রাখতে পছন্দ করে। মেজবার কথা মাথায় আসতেই আকসার খেয়াল হলো লোকটি এখনো বাড়ি ফেরেনি। সেই দুপুরে যে খাবার টেবিল থেকে উঠে তড়িঘড়ি করে ঘরে গিয়ে তৈরি হয়ে বাইরে বের হলো, তারপর থেকে আর দেখা সাক্ষাৎই নেই। লোকটা গেল কোথায়? কারোর সাথে দেখা করতে, হয়তো বন্ধু বান্ধবদের নিয়েই কোথাও আড্ডা দিচ্ছে। কিন্তু কিভাবে পারছে এই কাজে করতে? এদিকে বউটা তার ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, আর সে সেই ভর দুপুরে বাইরে বেরিয়ে এখন এই সন্ধ্যা নাগাদও ফিরছে না। এতটুকু কি বিবেকে বাঁধছে না তার? অবশ্য বাঁধবেই বা কিভাবে? আকসা যে তার নামমাত্র বউ, শুধু কাবির নামাতেই স্বাক্ষর রয়েছে, তার হৃদয় তো আর জায়গা করে নিতে পারেনি। অবশ্য সে আশাও করে না আকসা। কিন্তু এই দীর্ঘ সময়ের একসাথে থাকার বিনিময়ে কি এতটুকু প্রাপ্য নয় আকসার? মনকে স্থির করতে পারে না ও, পারে না কোনো বুঝ দিতে। চোখ হতে অবাধ্য অশ্রুকণা গড়িয়ে পড়ে গলা বেয়ে। গরম সেই অশ্রু জ্বরের তাপে ও যেন উত্তপ্ত হয়ে গেছে। আকসা মোছে না, গালেই শুকিয়ে যেতে দেয়। এই অশ্রুকণার যতক্ষণ স্থায়িত্ব হবে ততক্ষণ ওকে মনে করিয়ে দেবে ও ওর স্বামীর কাছে কতটা উপেক্ষিত। মেজবা বাসায় ফিরল ঠিক মাগরিবের আজানের কিছু সময় পরে। ফিরলেও বেশ তাড়াহুড়ো করি, যেন কোনো জরুরি কাজ রয়েছে বাড়িতে। বাইকটা বাইরে ছাউনিতে গাড়ির পাশে রেখে দ্রুত খোলা কেচি গেটের ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলো। ঈশা বেগম ড্রয়িং রুমেই ছিলেন, ঘর ঝাড়ু দিচ্ছিলেন। মেজবাকে এমন হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকতে দেখে ঝাড়ু রেখে এগিয়ে আসলেন। ছেলের ঘেমে নে একাকার অবস্থা। দ্রুত গিয়ে ডাইনিং থেকে এক গ্লাস পানি এনে মেজবার হাতে দিলেন। মেজবা দাঁড়িয়ে ঢক ঢক করে পানি খেতে ঈশা বেগম অস্থির হয়ে বললেন, বসে খাও আব্বা, বিষম লাগবে তো। বসার টাইম নেই মামনি। মেজবার বাড়ি পানিটুকু শেষ করে গ্লাসটা মায়ের হাতে দিল। গ্লাস রেখে পুনরায় ফিরে এসে ঈশা বেগম জিজ্ঞাসা করলেন,
এত তারা কিসের আব্বা? কি হয়েছে? মামনি, ওকে আমি হসপিটালে নিয়ে যেতে চাইছি। ঈশা বেগম ওকে শব্দটার অর্থ বুঝলেন। আকসার কথাই বুঝিয়েছে তার ছেলে। ছেলের কথা শুনে মনে জড়ো হওয়া দ্বিধাদ্বন্দ্ব এক প্রকার কাটিয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, তোমার ফুপু যেই কথা বলল সেটা সত্যতা যাচাই করতে? জি। মেজবা যেন বুঝতে পারেনি মায়ের প্রশ্ন, এই জন্য পাল্টা প্রশ্ন করলো। ছেলের সামনে এসব কথাবার্তা সরাসরি বলা যায় না, এই জন্য ঈশা বেগম ঘুরিয়ে পেঁচিয়ে বললেন, ফার্মেসি থেকে দরকারি জিনিস আনলে বাসায় বসেই টেস্ট করা যেত। বৌমার শরীরটা এমনিতেই ভালো না, এই অবস্থা হসপিটাল অবধি যেতে পারবে কিনা সন্দিহান। মেজবা বিষম খেতে গিয়ে জোর প্রচেষ্টায় নিজেকে আটকালো। এরপর স্থির হয়ে নম্রভাবে বলল, এসব কিছু নয় মামনি, ফুপুর মন গড়া কথা। মূলত তোমার বৌমার গতকাল রাত থেকে খুব জ্বর। তোমরা যেটা ভাবছো সেটা না। রাতে মেডিসিন দিয়েছিলাম, তবু জ্বর কমেনি, বরং বেড়েছে। আর সাথে বমি হওয়া তো আছে। এটা স্বাভাবিক নয় মামনি, তাই হসপিটালে নিতে যাচ্ছে। ঈশা বেগম সরাসরি কখনো নাতি নাতনির ইচ্ছে পোষণ না করলেও আজ ঋতু বেগমের কথায় কিছুটা আশ্বাস পেয়েছিলেন। চোখে মুখে একটা অন্যরকম উজ্জ্বলতা বলা চলে, খুশির ঝলক দেখা গিয়েছিল। ছেলের কথা শুনে মুখ কিঞ্চিত মলিন হলো এবার, তবে সেটা মেজবাকে বুঝতে দিলেন না। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বললেন, ঠিক আছে, যা ওকে ডাক্তার দেখিয়ে আনো। হসপিটাল থেকে জেমি আপুদের বাসায় যাব, ফিরতে দেরি হতে পারে। আচ্ছা আব্বা, চাবি একটা নিয়ে রাখো তোমার কাছে। রাত করে ফিরলে ওই চাবি দিয়ে দরজা খুলো। বাসার একটা চাবি নিয়ে নিজ ঘরের দিকে পা বাড়ালো মেজবা। আকসা দীর্ঘ ঘন্টা কানেক হাঁটুতে মুখ ঠেকিয়ে এক পাশে ফিরে একইভাবে চোখ বুজে বসেছিল। দরজা খোলার শব্দে তড়িৎ ঘাড় ঘুরিয়ে বিপরীত পাশে ঘুরে দরজার দিকে তাকালো ও। মেজবা ঘরে ঢুকেই ওকে এক পলক দেখে ওয়ার্ড্রোবের দিকে এগোতে এগোতে আকসাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। জ্বর কমেছে? কোনো জবাব এলো না। বিছানার ওপরে বসে পাথর দৃষ্টিতে তাকিয়ে থাকা মেয়েটির দিক হতে ও এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে মেজবাকে, চোখের পলকও ফেলছে না। মেজবার জবাব না পেয়েও কিছু মনে করলো না, স্বাভাবিকভাবেই নিল। পুনরায় জিজ্ঞাসা করলো, জ্বর কত চেক করেছ? জ্বরটা চেক করো নিতে। সাইড টেবিলে তো মেডিসিন বক্সের থার্মোমিটার রাখা ছিল, তোমার উঠতেও হতো না, হাত বাড়ালেই পেয়ে যেতে। মেজবা কথাটুকু বলে গায়ের শার্টটা খুলে নতুন শার্ট পরে সাইড টেবিল থেকে থার্মোমিটার নিয়ে বলল, দেখি, আমি চেক করছি। কথাটা বলে বিছানায় সামনের দিকে এক ধ্যানে তাকিয়ে বসে থাকা আকসার দিকে এগোতেই এক ঝটকায় ওর হাতটা টেনে সরিয়ে দিল আকসা। আকস্মিক এহেন কাণ্ডে মেজবা অপ্রস্তুত হলো। আশ্চর্য হয়ে আকসার দিকে ব্রু কুঁচকে তাকিয়ে এবার খেয়াল করলো মেয়েটার চোখ টলমল করছে। জ্বরের কারণে হবে বোধ হয়। মেজবা শান্ত গলায় বলল, জিদ করো না আকসা, আমাকে চেক করতে দাও, বের হতে হবে আমার, লেট হয়ে যাচ্ছে। মেজবার মুখ থেকে কথাটা বের হওয়া মাত্র আকসা বসা থেকে উঠে মেজবার সামনে দাঁড়িয়ে আচমকা এক ধাক্কা দিল ওকে। ধাক্কায় মেজবার সামান্য পিছু সরল, খুব বেশি নয়। ও কিছু বলার আগেই আকসা বলে উঠল, লেট হয়ে যাচ্ছে খুব, তাই না? তো এখনো আছেন কেন এখানে? কি কারণে? জ্বরের মাত্রা চেক করার জন্য? কোনো প্রয়োজন নেই। সারাদিন শেষে এসে এমন শো অফ করতে হবে না। আসতে পারেন আপনি। আপনার হেল্প, এই লোক দেখানো, টেক কেয়ার, এগুলো লাগবে না আমার। আকসা, তুমি বুঝতে। মেজবাকে পুরো কথা শেষ করতে দিল না আকসা। এগিয়ে গিয়ে সমানে এক নাগাড়ে ধাক্কা দিতে দিতে বলল, আমি কি আপনার বাইরে যেতে হবে না? আমার জন্য লেট হচ্ছে তো আপনার। কেন করছেন এইসব? কেন এই লোক দেখানো কাজ? দেখাচ্ছেন যে আমার প্রতি আপনার কতটা খেয়াল, অথচ দুপুরে যখন আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তখন আপনি একবারও আমার দিকে ফিরেও দেখলেন না, জানতে চাইলেন না আমার কি অবস্থা। ড্যাং ড্যাং করে চলে গেলেন বন্ধুদের সাথে আড্ডা দিতে। আকসা আরেকটা ধাক্কা দেওয়ার আগেই মেজবা ওর দুই হাত মুঠোতে শক্ত করে চেপে ধরলো। শক্ত গলায় বলল, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আকসা, অসুস্থ তুমি,
এখন অন্তত বেয়াদবি কমাও। আর ড্যাং ড্যাং এসব এসব কেমন ভাষা? কার কাছ থেকে শিখেছ? এরপর আমার ডিসগাস্টিং ওয়ার্ড শুনলে মুখ স্টিচ করে দেব। আকসা ঠোঁট চেপে গায়ের জোর খাটিয়ে হাত সরিয়ে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করলো, তবে সম্ভব হলো না। হাতের জোর খাটাতে না পেরে পায়ের জোরে মেজবার পায়ে লাথি দিতে লাগলো। অনবরত বিরক্ত হয়ে ওর পিঠে বুকের সাথে ঠেকিয়ে শক্ত করে চেপে জড়িয়ে ধরে রাখলো মেজবার, যেন আর নড়াচড়া করতে না পারে। তবু আকসা থামলো না, মাথা দিয়ে ধাক্কা দিতে লাগলো মেজবার বুকে। মেজবার দাঁতে দাঁত পিষে ওর মাথা চেপে ধরলো বুকের সাথে। টুকটাক নড়াচড়া আদুপাত্ন পা থেকে মাথা অবধি স্ক্যান করে বলল। জ্বর হলেও মরিচের ঝাঁজ তো কমে না দেখে। আকসা এই কথার বিপরীতে কোনো জবাব না দিয়ে মনের ভেতরে জমা হওয়া কথাগুলো এক নাগাড়ে বলে ফেলল। একটা মেয়ে আপনার ঘরের বউ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, অথচ আপনি ভর দুপুরে নিজের ভেতরকার সব মনুষ্যত্ব বিবেক বোধকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে ফেলে বাইরে চলে গেলেন আড্ডা দিতে, আর ফিরলেন এখন আবার নাকি যাবেন। এতটা কেয়ারলেস আপনি হন কিভাবে মেজবা? হ্যাঁ, আপনার সাথে আমার ভালোবাসাবাসী সম্পর্ক নেই, তারপরেও একটা বিড়ালের সাথেও তো কমপক্ষে 1 সপ্তাহ থাকলেও তার প্রতি মায়া জন্মে যায়। সেখানে আমি তো একটা জলজ্যান্ত মানুষ, আমার জন্য কি আপনার একটুও মায়া হয় না? আকসা এতক্ষণ জেদ দেখালেও কঠিন মুখ করে থাকলেও কথাগুলো বলতে বলতে ওর গলা ধরে গেল। শেষ পর্যন্ত কেঁদেই ফেললো। মেজবা ওর কথার মাঝখানে এতক্ষণ কিছু বলেনি, চুপচাপ মনোযোগ দিয়ে শুনছিল আর ভাবছিল এই পাগল মেয়ে এতটুকু সময়ে কত কি ভেবে বসে আছে। মেজবাউকে এক টানে সামনে মুখোমুখি নিয়ে আসলো। উত্তপ্ত কোমর জড়িয়ে ধরে খোলা চুল পেছনে সরিয়ে দিয়ে কানের কাছে মুখ এগোলো। আকসার জ্বরে কম্পমান শরীরে বাড়ন্ত হার্টবিট আরো জোরে বেড়ে গেল। টিপ টিপ শব্দ মেজবা শুনতে পেল। ফিচেল হাসলো ও। আকসার কান এবং গালের মধ্যবর্তী অংশে একটা চুমু খেয়ে মৃদু হেসে বলল, মায়া হয় কিনা জানি না, তবে সেই দুপুর থেকে রোদে পুড়ে ওয়েটিংয়ে থেকে বহু কষ্টে তোমার জন্য ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলাম, শুধুমাত্র তোমার জন্য জান। জান। আকসা চমকে উঠল। আকসা দ্বিধান্বিত, বুঝতে পারছে না আসলে কি হচ্ছে ওর সাথে। মেজবাউকে চুমু খেলো, তারপর আবার জানও সম্বোধন করলো। আসলে কি সত্যি নাকি সবটাই ওর ভ্রম? আকসা নিজ হাতে জোরে একটা চিমটি কাটে, ব্যথায় কুকিয়ে ওঠে সঙ্গে সঙ্গে। তার মানে স্বপ্ন নয়, এটা সত্যি। কিন্তু কিভাবে সম্ভব? মেজবা এমন কথা বলছে। আকসা মনের দ্বিধা তখনও কাটাতে না পেরে হঠাৎ কিছু না বলে কয়ে মেজবার কপালে হাত রাখলো। মেজবা হকচকিত হলো। ওর হাত সরিয়ে দিয়ে বিরক্তি স্বরে বলল, কি করছো? চেক করছি আপনার আবার আমার মতো জ্বর হলো কিনা। আসলে জ্বর জারি হলেই তো মানুষ আবল তাবল বকে, তাই ভাবলাম। চুপ, একদম চুপ। সারাক্ষণ যত সব উল্টাপাল্টা কথাবার্তা, এসব আমার সাথে করবে না। এগুলোকে ব্যাড ম্যানার্স বলে, ওকে? স্বামীর কপালে হাত রাখাও আজকাল ব্যাড ম্যানার্স হয়ে গেছে, বাবা জানতামই না। আকসা বিড়বিড় করতে মেজবা ব্রু কুঁচকে ফেললো, আদেশের সুরে বলল, এখন বিড়বিড় করে টাইম ওয়েস্ট না করে গিয়ে জলদি তৈরি হও। 7:30টার অ্যাপয়েন্টমেন্ট। ডাক্তার জাহাঙ্গীর এমনিতেও 7টার পরে চেম্বারে থাকেন না। তোমার জন্য তাকে রিকোয়েস্ট অবধি করতে হয়েছে আমার। বউয়ের জন্য এটুকু করে অহংকার করার কিছু নেই। অবশ্য আপনার মতো অহংকারী লোকের কাছ থেকে আর কি বা আশা করা যায়। মেজবাকে হালকা ধাক্কা দিয়ে ওয়ার্ডরোব থেকে পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল আকসা। মেজবা অবশ্য ওর কথার তোয়াক্কা করলো না। এই মেয়ে হর হামেশা এমন আবল তাবল বকে। এর কথাকে এত গুরুত্ব সহকারে নেওয়া মানেই সময় নষ্ট। আর মেজবার কাছে সময়ের গুরুত্ব অনেক। আপাতত ও ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করতে ব্যস্ত হলো। এর মধ্যে একবার ওয়াশরুমের দরজার দিকে ফিরে জোরে চেঁচিয়ে ভেতরে আকসাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, আমি আসবো? না, আপনি কেন আসবেন? তুমি অসুস্থ তাই। আমার নিজের কাজ নিজে করে নিতে পারি আমি। ওকে, কোনো হেল্প লাগলে বলো, আমি হিয়ার। লাগবে না। তীক্ষ্ণ কথাটা শোনা গেল ভেতর থেকে। মেজবার হাত মুঠো হয়ে এলো।
তবে কিছু বলল না আর নিজেকে নিয়ন্ত্রণ করলো। শার্টের বোতাম আটকাতে ব্যস্ত হতেই হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকে কোকানোর আওয়াজ শুনে হাত থমকে গেল ওর। দ্রুত পা চালিয়ে বদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কি হচ্ছে আকসা? এই মেয়ে, মেজবা বারবার ডাকলো ওকে। ভেতর থেকে কোনো সাড়া পেল না। প্রথমবার বুক কেঁপে উঠল মেজবার। ও সামনে দরজা ধাক্কা দিতে লাগলো। কিছু সময় পরে ভেতর থেকে দরজা খুলে গেল। আকসা দাঁড়িয়ে আছে দরজার কোণে। চোখ ছলছল করছে ওর। একে তো জ্বর, তার উপর আবার বুকে হাত কেটে ফেলেছে মেয়েটা। মেজবার মেজাজ চরম খারাপ হলো। একটা ধমক দিতে যেও দিল না। আকসা দরজার কোণে শরীর আড়াল করে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা মাত্রই খেয়াল হলো মেজবার। চোখে মুখে ভীষণ অসহায়ত্ব। মেজবা কিছুটা আন্দাজ করতে পেরে বলল, সাইডে সরো, ভেতর আসতে দাও। না প্লিজ। আকসার আকতি মেজবা শুনল না। এক হাতে ওকে টেনে সরিয়ে ওয়াশরুমের ভেতরে প্রবেশ করলো। ওয়াশরুমের লাইট বন্ধ হলে হাঁপ ছাড়লো আকসা। যাক, অন্তত এদিক থেকে তো বেঁচে গেছে। মেজবা আবসা আলোতেই আকসার কাঁধ আড়াল করে ঢেকে রাখা ওড়নাটা ধীরে ধীরে সরিয়ে দিল। তৎক্ষণাৎ কাঁধ উন্মুক্ত হলো। আকসা শিউরে উঠল না, তবে ঠোঁট চেপে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মেজবা ওর অস্বস্তি বুঝতে পেরে বলল, অন্ধকারে কি আর দেখবো ভাই? এমন হ্যাসিডেট করার কি হয়েছে? নর্মাল হও। তবে আকসা স্বাভাবিক হতে পারল না। শত হোক, এমন পরিস্থিতিতে স্বাভাবিক হওয়া যায় না। এই লোকটা এক অদ্ভুত অদ্ভুত কেমন যেন। আকসা এই সম্মোহনে কখনোই পড়তে চায় না। লোকটা ফলগুর বালির ন্যায়। এমন লোকদের সম্মোহনে পড়া অন্যায়। জীবন ধূলিসাৎ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। মেজবার হাত ওর কামিজের চেইনের অংশে, চেইনের ওপরে আবার হুক, পিঠ পুরোপুরি নগ্ন। আকসার মনে হচ্ছে মেজবা বুঝি ওর পিঠের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সামনে দাঁড়িয়ে থেকেও এমন একটা ধারণা মস্তিষ্কে আসতেই আকসা চট করে পিছু ফিরে তাকালো। রুক্ষ দৃষ্টি ওর। মেজবা ওর নড়াচড়ায় ওর মুখের দিকে তাকিয়ে ক্রুর স্বরে বলল, কি হলো? নড়াচড়া করছো কেন? একটা কাজও ঠিক মতো করতে দেবে না। বাধা দিতেই হবে তোমার। আপনি করছেন না ঠিক মতো কাজ। ঠিক মতো করছি না মানে? আমার সাথে কথাবার্তা ক্লিয়ারলি বলবে। এমন ম্যানতা টাইপ কথা পছন্দ নয়। মেজবার এতক্ষণের ভেতরে জড়ো হওয়া মেজাজ এবার কিঞ্চিত উপরে পড়ল। আকসা তবুও গায়ে মাখল না। আপাতত ওর নিজেরও মেজাজ খারাপ। ও তীক্ষ্ণ কণ্ঠে সরাসরি প্রশ্ন করে বসলো, আপনি আমার পিঠ দেখছেন কেন? মানে? মেজবা যেন বুঝতে পারেনি, এমন ভাবে ব্রু কুচকে পাল্টা প্রশ্ন করলো। সোজা কথা বোঝেন না? আমার পিঠের দিকে তাকিয়ে আছেন কেন আপনি? আশ্চর্য মেয়ে মানুষ তো। আমি তোমার পিঠ দেখতে যাব কেন? হ্যাঁ দেখছেন, শতভাগ নিশ্চিত আমি। মেজবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার পিঠে দেখার মতো কি আছে ভাই, যে আমি তোমার পিঠ দেখতে যাব? সে আপনিই জানেন। কথাটা বলতেই হঠাৎ পেছন থেকে ওর কোমর টেনে পিঠ বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, হ্যাঁ, আমার তো জানা উচিত। তোমার কথাবার্তা বোঝা যাচ্ছে তুমি চাচ্ছ আমি যেন তোমার পিঠ নিয়ে কমপ্লিমেন্ট দিই, রাইট? আকসার চমকে উঠল। আতঙ্কিত কণ্ঠে বলল, না, আমি চাইছি না, আমি শুধু বললাম। কি বললে? তোমার পিঠ কেমন সেটা আমি জানি কি না, তাই? না, আমি আসলে আচমকা একটা কাণ্ড ঘটল। পিঠে শীতল অধর স্পর্শ পেতেই কেঁপে উঠল আকসা। অস্বস্তিতে কাদা হলো। জড়ো গলায় বলল, ছাড়ুন মেজবা, কি করছেন? ওয়াশরুমের ভেতরে এসব কেউ করে? পারফেক্ট প্লেস তোমার পিঠের কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আকসা ঠোঁটে ঠোঁট চেপে রাখে। মেজবা এবার রসিকতার স্বরে বলতে থাকে, পিঠের কমপ্লিমেন্ট চাইছিলে তাই না? ওকে, দিচ্ছি। তোমার পিঠে হাড়গোড় ছাড়া আর কিছুই নেই। খাওয়া তো ঠিক মতো করো, নাহলে সারা জীবন আনফর্চুনেটলি এই হারেই কিস করে যেতে হবে। ব্লাডি সিভিলিয়ান। মেজবা ওকে ছেড়ে দিল। কামিজের চেইন আর হুক লাগিয়ে দিয়ে বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। আকসা এখনো থ হয়ে দাঁড়িয়ে আছে। এই লোক এমন ভাবে মানুষকে কটাক্ষ করতে পারে। প্রতিবার বোবা বনে যায় আকসা। ডাক্তার কিছু টেস্ট দিয়েছেন,
আগামীকাল এসে আবার টেস্টগুলো করাতে হবে। চেম্বার থেকে বের হয়ে রোডের পাশে পার্ক করে রাখা গাড়ির নিকটে এসে দাঁড়িয়েছে মেজবা। আকসা ওর পাশে দাঁড়িয়ে আছে। শরীর এখন মোটামুটি সুস্থ ওর। ক্লান্তি বোধটা হালকা রয়েছে। মেজবা গাড়ির চাবিটা বের করেছে সবে। ঠিক তখন পাশ থেকে একটা মোটরসাইকেল দ্রুত গতিতে ভো করে চলে গেল। আকসাকে পাশ কাটিয়ে গেল। এমন ঘটনার জন্য প্রস্তুত ছিল না ও। ধাক্কা খেল মোটরসাইকেলের সাথে। মেজবার সঙ্গে সঙ্গে পেছন থেকে চেঁচিয়ে উঠল, এই হারামের বাচ্চা, চোখে দেখিস না? বাইক থামা তুই, মাটির সাথে গেড়ে রেখে দেবো। মেজবা প্লিজ থামুন। থামবো মানে? দেখলে না কি করলো? করেছে তো কি হয়েছে? মানুষ ভুল করতেই পারে, তাই বলে এমন আপনি এত রুড কেন হচ্ছেন? সবসময় কেন আপনি এত রুড হন? হ্যাঁ, মেজবা আকসার হাতের বাহু দুই হাতে চেপে ধরে রেখে দাঁতে দাঁত পিষে বলল, যার জন্য করে চোরে সে বলে চোর। রুড হয়ে কার জন্য? তোমার জন্য। আর তুমি? এর জন্যই বলি, তুমি আমার কোনো কিছু রিজার্ভ করো না। নাথিং। ইউ গার্ল হ্যাভ মেড মি কমপ্লিটলি হোপলেস ফর ইউ। আই হেট ইউ। মেজবা আকসার সাথে কথা বলছে না ঘন্টা দুয়েক হলো। ব্যাপারটা প্রথমে তোয়াক্কা করেনি আকসা, তবে এখন খেতে বসে বেশ উপলব্ধি হচ্ছে ওর। ওরা এখন জেমির শ্বশুরবাড়ি। জেমি খাবার বেড়ে দিয়ে চেয়ারে বসেছে সবে। আফসান এতক্ষণ মেজবার সাথে জরুরি আলোচনা করছিল। সিদ্ধান্ত হয়েছে আকসা সুস্থ হলে এবং সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার সিলেট ট্যুরে যাবে ওরা। সিলেটের বেশ কিছু স্থানে ভ্রমণ করবে। ওরা যাবে বোটে। আকসার সুস্থতা নিশ্চিত হলেই বোটের টিকিট কাটবে। ওদের কথাবার্তা সব শুনলো আকসা। খাওয়া আগে শেষ হতেই উঠে গেল ও। জ্যামি তখন রান্নাঘরে। আকসা ওর কাছে গেল। জ্যামি থালা বাসন সব পরিষ্কার করছিল সিল্কে। আকসা গিয়ে হাত লাগালো, বলল, আপনি সরুন আপু, আমি হেল্প করছি। তোমার হেল্প করতে হবে না, তুমি এখানে মেহমান। সোফায় গিয়ে চুপটি করে বসো। আমি আপনার এখানে থাকি? জ্যামি কাজ বন্ধ রেখে এক পলক ওকে দেখলো। তারপর বরাবর স্বভাবত গম্ভীর মুখে বিরল এক মিষ্টি হাসি আকসার জন্য ফুটিয়ে তুলে বলল, ওই যে টুল আছে, ওটা এনে বসো। আকসা ছটফট টুল এনে জেমির পাশে বসে ওর কাজ দেখতে লাগলো। জেমির হঠাৎ কাজে মনোযোগ রেখে আকসার দিকে না তাকিয়ে ওর উদ্দেশ্যে প্রশ্ন করলো, ভাই তোমার সাথে কথাবার্তা বলে না তেমন? আকসা একটু থতমত খেলো। জ্যামি প্রশ্নটা করে কাজে আবারও ব্যস্ত হয়েছে। যেন খুবই স্বাভাবিক একটা প্রশ্ন করেছে। আকসা স্থির হয়ে মৃদু হেসে জবাব দিল, আপনার ভাই তো খুবই কম কথা বলে আপু। ও আসলে সবার সাথে মিশতে পারে না, একটু ইন্ট্রোভার্ট তো। তবে যার সাথে আবার সহজে মিশে যায় তার সাথে মোটামুটি কথাবার্তা বলে। তুমি ওর স্ত্রী, তোমার উচিত এমন কিছু করা যাতে ও সহজে তোমার সাথে মিশতে পারে। বিয়ের দিন তো কম হলো না তোমাদের। আসলেই জ্যামি আপু একটু গম্ভীর আর কড়া স্বভাবের হলেও ঠিক কথা বলেন সব সময়। এই কথাটাও ভুল নয়। বিয়ের এতগুলো দিন হলো অথচ মেজবার সাথে এখনো সম্পর্কটা স্বাভাবিক হলো না। এক্ষেত্রে আকসা নিজেকেও দোষ দেয়। আসলে ওদের বোঝাপড়ার ঘাটতি আছে, যেটা একটা সম্পর্কে থাকা সবচেয়ে জরুরি। জ্যামি আপু কি ইঙ্গিত করতে চাইছেন সেটাও বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে আকসা। ও মৃদু স্বরে বলল, আচ্ছা আপু, আমি চেষ্টা করব। কিছুক্ষণ চুপ রইল জ্যামি। তারপর হঠাৎ কি মনে করে বলল, এক কাজ করতে পারো, কি কাজ? ভাইয়ের জন্য স্পেশাল কিছু করো, এমন কিছু যা কখনো এক্সপেক্ট করবে না। উদাহরণস্বরূপ ধরো, ভাইয়া মিষ্টি খাবার তেমন পছন্দ করে না। তেমন পছন্দ না করলেও পায়েস ওর বিশেষ পছন্দের খাবার। বড় মামি সবসময় ওর জন্য সুগারবিহীন পায়েস রান্না করেন। আর এই একটা খাবারই ভাই বিনা দ্বিধায় খেয়ে নেয়। তুমি তো কখনো ওর জন্য কোনো কিছু রান্না করনি, তাই না? জি আপু। জ্যামির সাথে আরো টুকটাক কিছু কথাবার্তাও চললো। আগে ওর সাথে এতটা সহজ ছিল না আকসা, বরং সব সময় ধারণা করত জ্যামিও কিছুটা মেজবার মতো। দুই ভাই বোন একই রকম স্বভাবের। তবে বর্তমান সময়ের আকসার এই ধারণা কিছুটা হলেও ভেঙেছে। হ্যাঁ, দুই ভাই বোনের মনের বেশ মিল। তবে স্বভাবগত দিক থেকে জ্যামি গম্ভীর হলেও নরম এবং সহায়তা করে বেশ।
তবে মেজবার মতোই মানুষের সাথে মিশতে একটু সময় নেয়। যদিও জামিকে কখনোই খারাপ লাগেনি আকসার। প্রত্যেকটা জায়গায় এমন কিছু মানুষ থাকে যারা এমন গম্ভীর স্বভাবের হয়ে থাকে। আকসার কাজিন মহলেও আছে এমন একজন। আকসা এখন প্রায় সুস্থ। ডাক্তার কিছু অ্যান্টিবায়োটিক, ক্যালসিয়ামের ওষুধ এবং আরও কিছু জরুরি ওষুধ লিখে দিয়েছিলেন প্রেসক্রিপশনে। সেই সাপ্লিমেন্টের ওপরেই দিন চলছে আকসার। 2 দিন কেটে গেছে। পরশু ওরা সিলেট যাবে, সেই কথাবার্তাও হয়ে গেছে। আজ আকসা শ্বশুরবাড়িতে একা, কেউ নেই বাসায়। ওর শ্বশুর, শাশুড়ি এবং বাকিরা সবাই গ্রামে গিয়েছেন সেখানে থাকা তাদের জমি জমার জরুরি কাজের জন্য। তাহসিন আর রিমুও গিয়েছে তাদের সাথে। আকসাকে যাওয়ার জন্য বলেছিল তার শ্বশুর শাশুড়ি, কিন্তু ও এখনো বেশ ক্লান্ত থাকায় না করেছিল বলে তারা আর জোরাজুরি করেননি। মেজবা আর আকসাকে বাসায় রেখে গ্রামে গিয়েছেন তারা। তারা যাওয়ার পরই মেজবা বেরিয়েছিল কোথাও। বেশ তাড়াহুড়ো করেই বেরিয়েছে, বোধহয় কোনো জরুরি কাজ আছে। আকসাকে এ ব্যাপারে বলেনি কিছু, অবশ্য বলার কথাও নয়। আকসার সাথে গত 2 দিন থেকেই খুব একটা কথা বলছে না ও। আকসা সেধে কথা বলার চেষ্টা করেনি, তবে কাজে হয়নি কোনো। শ্বশুরবাড়ির রান্নাঘরে এই প্রথমবার একা প্রবেশ করেছে আকসা। ওর শাশুড়ি সব দিকে খেয়াল রাখা মানুষ, বিশেষত ছেলে আর ছেলের বউয়ের সুবিধা অসুবিধার দিকে সর্বক্ষণ খেয়াল থাকে তার। এ কারণে 1.5 দিনের জন্য গ্রামে যাওয়ার আগে তিনি এই 1.5 দিনের সকল খাবার রান্না করে ফ্রিজে রেখে গিয়েছেন। আকসাকে বলেছেন শ্বশুর শুধু ফ্রিজ থেকে বের করে গরম করে নিলেই হবে। আকসা শাশুড়ির কথায় তৎক্ষণাৎ মাথা নেড়ে সাই জানালেও পরিকল্পনা করে রেখেছে ভিন্ন। আকসা রান্নাঘরে কাজটা সারতে এবার কয়েক সোজাসুজি ড্রয়িং রুমের দেয়াল ঘড়ির দিকে বারবার তাকাতে লাগলো। অস্থির হচ্ছে প্রচন্ড, যদি মেজবার সময়ের আগে চলে আসে। এদিকে আকসার রান্না সম্পন্ন হতে এখনো কমপক্ষে ঘন্টা 2 লাগবে। রাত 10টা তো বাজবেই। আনারি হাতের রাঁধুনি, জীবনে এই প্রথমবার কারো জন্য কষ্ট ক্লেশ করে একা হাতে রাঁধছে। সময় সাপেক্ষ ব্যাপার বটে। তবে আকসার মনের আতঙ্ক ধীরে ধীরে অধৈর্যে পরিণত হলো যখন রান্নাবান্না সহ সকল কাজ শেষ হওয়ার 1.5 ঘন্টার মধ্যেও মেজবা ফিরল না। লোকটা এত রাত তো করে না, অন্তত আকসাকে একা বাড়িতে রেখে নিশ্চয়ই রাত করে ফিরবে না। এতটুকু বিশ্বাস মেজবার ওপরে রেখেছিল আকসা, কিন্তু সেটা এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। সারাদিনের ভাল লাগা চোখের পলকে মন খারাপে বদলে গেল। আকসা খাবারটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে ঢুকিয়ে রেখে ড্রয়িং রুমে গেল। সোফায় বসে টিভি চালু করলো। টিভি দেখলে আগমনী ঘুমটা কাটানো যাবে। অন্তত মেজবা ফেরা পর্যন্ত জেগে থাকতে হবে। আকসা ঘুমে ঢুলছে। কুশনে হাতের কনুই দাবিয়ে মাথায় হাতটা ঠেকিয়ে রেখেছে। বেশ কয়েকবার ঘুমে ঢুলে পড়তে আবার চমকে জেগে উঠেছে। বারবার মনে হচ্ছে এই বুঝি মেজবা এলো, এই বুঝি দরজা খোলার শব্দ হলো। ক্লান্ত চোখে দেয়াল ঘড়িতে সময় দেখলো 12টা বাজতে চললো প্রায়। লোকটার এখনো ফেরার নাম নেই। আকসে আবার ঘুমে কাত হয়ে পড়েছিল প্রায়। হঠাৎ দরজার নব ঘোরানোর শব্দ কানে যেতে চমকে ধরফর করে উঠে গেল। দাঁড়িয়ে ওড়নাটা টেনে সামনে তাকাতে দেখলো মেজবা বাইরের র্যাকে জুতা উঠিয়ে রেখে ধীর পায়ে ভেতর প্রবেশ করছে। আকসা ড্রয়িং রুমের আরেকটা আলো জ্বালাতে গিয়েও থমকে গেল। মেজবাকে দেখে অস্বাভাবিক মনে হলো ওর। এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। মেজবা ওকে দেখে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, ঘুমাওনি? হুম। মেজবার জবাব শুনে কিছু বলল না। সোফায় এসে বসলো, মাথা এলিয়ে দিল পেছনের দিকে। ভীষণ ক্লান্ত মনে হচ্ছে। আকসা ওর কাছে এসে বলল, এত লেট হলো যে আসতে? তাতে তোমার কি? পাল্টা প্রশ্নটা শান্ত গলাই করেছে মেজবা। আকসা থতমত খেয়ে বলল, অপেক্ষা করছিলাম আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ। কারণ? আকসার জড়তা বাড়ল। এতক্ষণ অস্থির থাকলেও এবারও প্রচন্ড রকমের আড়ষ্ট হলো। মিয়ে যাওয়া স্বরে কোনো রকমে বলল, আপনার জন্য পায়েস বানিয়েছিলাম। আপনার পছন্দ তাই না? সুগার ফ্রি বানিয়েছি, নিশ্চিন্তে খেতে পারেন।
মেজবা উঠে বসে, অদ্ভুত দৃষ্টিতে তাকায় আকসার দিকে। আকসার দৃষ্টি স্থির থাকে, চোখাচোখি হয়। মেজবা যেন চরম অবাক হয়েছে এমন ভাবে প্রশ্ন করে। তুমি রান্না করেছো? হুম। নিয়ে আসো তো। আকসা অনুমতি পাওয়া মাত্র দ্রুত গেল রান্নাঘরে। ফ্রিজ থেকে পায়েসের বোল বের করে এনে অতি যত্নে বাটিতে তুললো। চামচ নিয়ে পুনরায় ড্রয়িং রুমে গেল। মেজবা তখন টান টান হয়ে বসে আছে। আকসা পায়েসের বাটি এগিয়ে দিল ওর দিকে। মেজবা এক চামচ পায়েস মুখে দিল, এরপর আরেক চামচ, তারপর আরেক। এভাবে কিছু সময়ের ব্যবধানে সবটুকু পায়েস খেয়ে ফেললো। আকসা ভাবতেও পারেনি এমনটা হবে। একটা আন্দাজ করেই রেখেছিল যে মেজবা পায়েসটা খাবেই না, আর খেলেও এক চামচের বেশি মুখে তুলবে না। সেখানে পুরো বাটি খালি করে ফেললো। ওকে আরো চমকে দিয়ে মেজবা মুখ তুলে প্রশ্ন করলো। আর আছে? হ্যাঁ হ্যাঁ আছে, নিয়ে আসছি আমি। ও হন্তদন্ত হয়ে রান্নাঘরে ছুটলো। এবার পায়েসের বোলটা এনে টি টেবিলের উপরে রাখলো, বাটি ভর্তি করে উঠিয়ে দিল। মেজবা আরো এক বাটি পায়েস শেষ করলো। লোকটাকে কখনো মিষ্টি জাতীয় খাবার এভাবে খেতে দেখেনি আকসা। অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ও। সেই বিস্ময় ঘোর নিয়েই প্রশ্ন করলো। কেমন লেগেছে? এই প্রশ্নের জবাব তৎক্ষণাৎ দিল না মেজবা। ধীরে সুস্থে পায়েসের বাটিটা সামনে টি টেবিলের ওপর রাখলো। আকসাও সামনেই দাঁড়িয়েছিল। আচমকা ওকে এক টানে কোলের ওপরে বসিয়ে নিল মেজবা। আকসা হতচকিত হলো। আকস্মিক ঘটনায় টাল সামলাতে না পেরে মেজবার গলা জড়িয়ে ধরলো দুই হাতে। ও এখনো সেই প্রশ্নের জবাবের অপেক্ষায় রয়েছে। এসবের প্রতি কোনো খেয়াল নেই ওর। এই কারণেই দ্বিধাবোধ কাটিয়ে পুনরায় প্রশ্ন করলো। কেমন লেগেছে পায়েসটা? অতর্কিত একটা ঘটনা ঘটলো না, ঠিক ঘটলো না, ঘটানো হলো। এক পাক্ষিক ঘটনা। আকসার শরীর কেঁপে উঠলো। মেজবার লাই জড়িয়ে ধরে রাখা হাতের বাঁধন আরো তৎপর হলো। চোখ বড় বড় করে তাকিয়ে রইল মেজবার আবেশে বুজে রাখা চোখ দুটোর দিকে। আকসা যেন রোবট হয়ে গেছে, সরার চেষ্টাও করতে পারছে না। মেজবা টানা মিনিট দুয়েক শুষে নিল ওর ঠোঁট দুটো, এরপর ছেড়ে দিয়ে ওর চোখের চোখ রেখে মোহময় গলায় বলল, ভালো লেগেছে। একটি মাত্র বাক্য, আকসার জন্য যেন অমৃত্যবাণী। তবে বাক্যটা যে ঠিক কিসের জন্য প্রযোজ্য সেটা বুঝে ওঠা দায়। আকসা দ্বিধান্বিত। দ্বিধা কাটাতে আবারও জিজ্ঞাসা করে, কোনটা ভালো লেগেছে? কোনটার কথা শুনতে চাচ্ছ এক্স্যাক্টলি? প্রশ্নটা শুনে আকসা এবার বুঝতে পারল ও কি বলে ফেলেছে। মুখ নত হয়ে গেল। মেজবার হাত তখন ওর কোমরে বিচরণ করছে। আলতোভাবে চাপ প্রয়োগ করে ও আরো কাছে টেনে নিয়ে বলল, নিজের প্রশংসা শুনতে চাও? সেলফ অবসেসড গার্ল, আই লাইক ইট। আকসা গলা হতে হাত সরিয়ে মেজবার পিঠে জড়িয়ে ধরতে কিছু একটার উপস্থিতি অনুভব করতে পেরে চমকে ওঠে। মেজবার পিঠ ভেজা, ঘাম নয় এটা, ঘামে ভেজা কেমন হয় তা জানা আছে আকসার। পিঠের শার্টের নিচে কিছু একটা রয়েছে, কেমন বাজছে হাতে, কৌতূহলী হয় ও। পাশেই ফোনটা পড়েছিল। মেজবা বুঝে ওঠার আগেই ফোনের ফ্ল্যাশ চালু করে নিজের দিকে থেকে ওর শার্ট উঠিয়ে দেখার চেষ্টা করে আকসা। একটু ভালোভাবে ওঠাতেই দেখতে পাই মেজবার পিঠের সামনে থেকে পিছন অবধি গোল করে একটা ব্যান্ডেজ বাঁধা। রক্তে ভিজে গেছে সাদা ব্যান্ডেজ। আটকে উঠলো ও, চিৎকার দিল সঙ্গে সঙ্গে। মেজবা হতভম্ব হয়ে তাকাতেই জিজ্ঞেস করলো, রক্ত? আ- আপনার আপনার পিঠ থেকে রক্ত পড়ছে? মেজবার পিঠে রক্ত জমাট বেঁধে আছে এক জায়গায়, কাছাকাছি আরেক জায়গা হতে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। আকসা কাঁদছে, কান্নারত চাহনিতে তাকিয়ে আছে মেজবার দিকে, অথচ ওর কোনো অভিব্যক্তি নেই, যেন কিছুই হয়নি। দিব্যি হেলান দিয়ে বসে আছে সোফায়। আকসা এবার ওর কাছ ঘেঁষে অস্থির হয়ে প্রশ্ন করলো, কিভাবে হয়েছে এসব? দেখে তো মনে হচ্ছে ছুরি দিয়ে টান দিয়েছে কেউ। পিঠে এই আঘাত পেয়েছেন কি করে, আপনি বলুন আমায়। মেজবা উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ, কঠিন মুখ করে বলল, তোমার জানার প্রয়োজনীয়তা নেই। বলেই সামনের দিকে পা বাড়ালো। তৎক্ষণাৎ পেছন থেকে হাত টেনে ধরলো আকসা। মেজবা পেছনে ঘুরে সরু চোখে তাকাতেই ও
শক্ত গলায় দৃঢ় আত্মবিশ্বাসের সহিত বলল, আছে, আমার জানার প্রয়োজনীয়তা আছে। আমি আপনার স্ত্রী। আমাকে আপনার ভালো মন্দ সবকিছু সম্পর্কে জানাতে হবে। স্ত্রী? হাহ, জি। তাহলে বেডরুমে আসো। আকসার চমকে ওঠে। এই লোক ওকে বেডরুমে ডাকছে। মিসবা দেখার মাথা ঠিক আছে তো তার? অ্যাকচুয়ালি আজ এক মামার বাসায় গিয়েছিলাম। আমাদের এখানেই তার বাসা। এই তো শহর থেকে মিনিট 20-25-এর ডিস্টেন্স। মামার বাসা থেকে বের হতে লেট হলো। বাইক নিয়েই গিয়েছিলাম। সেখান থেকে বের হয়ে মেইন রোডের আগের রোডে রাইড করছিলাম। তখন হঠাৎ দেখি সামনে একটা বাইক দাঁড়িয়ে আছে। রাস্তার মাঝখানে ওভাবে বাইক দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেলাম। বাইকের সামনের রাস্তায় এক মহিলা বসেছিল আর একজন লোক। লোকটা মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। মহিলার কাছ থেকে জানতে পারলাম মাত্র একটা বাইকে করে একজন ছিনতাইকারী এসে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে। আর যাওয়ার আগে স্প্রে ছিটিয়ে গেছে। যদিও মহিলার নাকি স্প্রে লাগেনি সৌভাগ্যবশত, তার স্বামীর নাকে মুখে যেতেই তিনি সেন্সলেস হয়ে গিয়েছেন। মহিলার কাছ থেকে ডিটেলস শুনে তখনও বাইকের স্পিড বাড়িয়ে দিলাম। মেইন রোডে উঠে কিছুদের এগোতে দেখে বর্ণনা অনুযায়ী সেই ছিনতাইকারী বাইকের স্পিড আরও বাড়িয়ে দিয়ে তার সামনে গিয়ে বাইক থামাতে ছেলেটাও বাইক থামিয়ে নেমে আসলো। প্রথমে বুঝতে পারেনি, পরে সে ব্যাগ চাইতেও আমাকে অস্ত্রের ভয় দেখানোর চেষ্টা করলো, কিন্তু পারেনি। অল টাইম ওয়েপেন নিয়ে ওঠা বসা করা মানুষকে ছুরি দেখাচ্ছে আরামজাদাটা, হাস্যকর। এরপর দুঘা লাগিয়ে ব্যাগ কেড়ে নিলাম। আশেপাশের মানুষ ডাক দেওয়ার জন্য ভয় দেখাতেই পালানোর আগে ছুরি দিয়ে পিঠে দিল সামান্য এক টান। এই আর কি। সামান্য? এই সামান্য আঘাত এটা? আকসা এতক্ষণ মনোযোগ সহকারে মেজবার মুখ থেকে পিঠে আঘাত লাগার পেছনে কাহিনী শুনছিল আর ওর পিঠের ক্ষতস্থানে ড্রেসিং করছিল। মেজবা মূলত ওকে বেডরুমে ডেকেছে এই ড্রেসিং করিয়ে দেওয়ার জন্য। মেজবার যখন ওকে বলেছিল বেডরুমে আসো, তখন আকসা এক মুহূর্তের জন্য বোকার মতো ভেবে নিয়েছিল এবার বুঝি মেজবার মন গলেছে ওর জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো সেসব কিছুই নয়। মেজবা ওকে ঘরে নিয়ে এসে বলেছে, বললে না তুমি আমার স্ত্রী? স্ত্রী যখন, তাহলে নিজের দায়িত্ব পালন করো। তোমার স্বামীর কাঁটা ঘায়ে নুনের ছিটা সরি ড্রেসিং করিয়ে দাও। তারপর আর কি, আকসা বসেছে ড্রেসিং করতে। এর মধ্যে ঘটনাও যা শোনা দরকার সেটা শোনা হয়ে গেছে। আকসা অতি সন্তর্পণে সফেদ কাপড়ের টুকরো দ্বারা ধীর হাতে মেজবার পিঠ হতে রক্ত মুছতে ব্যস্ত হলো। মেজবার দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। রক্তমাংসী গড়া মানুষের শরীর, যতই ডিফেন্স পার্সন হোক, প্যারা কমান্ডো ট্রেন্ড প্রাপ্ত অফিসার হোক, ব্যথা সামান্য হলেও করবে বই কি। আকসা বড্ড বেশি চিন্তিত। দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। লোকটা আহত হয়েছে, যন্ত্রণা পাচ্ছে, মুখে না বললেও বুঝতে পারছে আকসা। সহ্য হচ্ছে না ওর। চোখ হতে অবাধে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। মেজবা একটু নড়ে চড়ে উঠতেও উদ্বিগ্ন হয়ে বলল, নড়বেন না, ব্যথা বেড়ে যাবে আরো। কিভাবে যে এই ব্যথা কমবে মাথায় আসছে না। কমতে পারে একটা উপায়। উল্টো হয়ে শুয়ে থাকা মেজবার আড়ালকৃত মুখ থেকে হালকা স্বরে বলা কথাটা শোনা গেল। আকসা তৎক্ষণাৎ চঞ্চল হয়ে প্রশ্ন করে, কিভাবে কিভাবে সারবে বলুন আমায়। চুমুতে, তোমার চুমুতে সারবে। মেজবা থামে। মুহূর্তের ব্যবধানে পুনরায় গম্ভীর স্বরে প্রশ্ন করে, Will you give a kiss on the injured spot, please? Just one kiss? চুমুতে কি হয় মেজবা? ব্যথা সারে। এই কথা আমায় বিশ্বাস করতে বলছেন? আকসার প্রশ্নের জবাবে মেজবা ফিচের হেসে প্রত্যুত্তর করে, তোমাকে ব্যথা দিয়ে তারপর চুমু খেয়ে দেখালে বিশ্বাস করবে? জবাব শুনে আকসার ভ্রুকুটি কুঞ্চিত হয়। সরাসরি মেজবার সম্পূর্ণ চেহারা ধীরেই সুস্থির অবলোকন করে। লোকটা যন্ত্রণায় ঠিকমতো নিঃশ্বাস অবধি নিতে পারছে না, শ্বাস টানতে কষ্ট হচ্ছে, তবুও তার বাজে কথা বন্ধ হবে না। আকসা মেজবার পিঠে আলতোভাবে হাত রেখে বলে, আপনি প্লিজ নড়াচড়া করবেন না, এতে ব্যথা বাড়তে পারে। বাড়ুক, যা হওয়ার হোক, আই ডোন্ট কেয়ার। কেন? ব্যথা বাড়লে তো আপনারই কষ্ট হবে। আকসা উদ্বিগ্ন হয়ে বলে। বুকের ভেতর অস্থিরতার অশান্ত ঝড় বয়ে যেতে থাকে। মেজবার
আর একটা শব্দ উচ্চারণ করলো না, কঠিন মুখ করে শুয়ে রইল। আকসা যেন অলৌকিকভাবে বুঝে যায় মিসবা কি চাইছে এই মুহূর্তে। হঠাৎ ও বেড সাইড ল্যাম্প নিভিয়ে দেয়, এরপর শাড়ির আঁচল কাঁধে তুলে নিয়ে উবুর হলো। নিচু হয়ে মেজবার পিঠে ধীরে সুস্থে ঠোঁট ছোয়ালো, একটা দুটো, এরপর তিনটা চারটা, এইভাবে করে এক নাগাড়ে চুমু খেতে লাগলো। অজস্র চুমুতে ভরিয়ে ফেললো মেজবার শক্তপোক্ত পিঠ। সামান্য ক্ষণিকের জন্য থামতেই মেজবার গম্ভীর গলা শোনা গেল। থামলে কেন? ক্যারি অন। আকসা উন্মুক্ত হলো এবার, আগের চাইতেও বাড়িয়ে দিল ওর চুমুর গতি। ঠোঁটে ব্যথা পাচ্ছে, তবুও সরে আসছে না। এক অদ্ভুত মোহ টানছে ওকে। একটা দারুণ ঘ্রাণ নাকে ঠেকছে। ঘ্রাণটা আসছে মেজবার শরীর থেকে। এই ঘ্রাণই ওকে ক্রমশ উথাল করে তুলছে। সমুদ্রের ঢেউ যেন উথাল পাথাল খাচ্ছে বুকের মাঝে। আকসা মেজবার পিঠে কেটে যাওয়া স্থানে চুমু খেতে খেতে হঠাৎ কেঁদে ফেলে। নিঃশব্দ কান্না, নীরব অশ্রুকণা চোখ হতে ঝরে গাল বেয়ে গড়িয়ে পড়ে পিঠের উপরে। শুষ্ক পিঠে শীতল কিছুর উপস্থিতি টের পেতেই ব্রু কুঁচকে ফেলে মেজবা। ব্যাপারটা বুঝতে ওর সময় লাগে না। আকসাকে উদ্দেশ্য করে গভীর গলায় প্রশ্ন করে। কাঁদছো কেন? প্রশ্নটা শুনে আকসার হাত থমকে যায়, তবে কোনো জবাব দেয় না। মেজবা পুনরায় প্রশ্ন করে। Why are you crying like this? এবারও জবাব না পেয়ে মেজবা এবার উঠে বসে। ওর পিঠ পালঙ্কের থামে ধাক্কা লাগে। আকসা অস্থির হয়। কাটা স্থানে বারবার ব্যথা পাচ্ছে লোকটা, অথচ তার নিজেরই কোনো তোয়াক্কাই নেই। আকসা ইস শব্দ করে ওঠে, তাতে মেজবা ওর দিকে কঠিন চোখে তাকায়। শক্ত সামর্থ্য পুরুষ সে, এ তো মামুলি আঘাত, এতে কিছুই যায় আসে না ওর। ও এবার থমকে বলে। কান্না থামাবে নাকি তুলে এনে এক আছাড় মারবো? আচানক এমন থমকে আকসার কান্না থামাতে দূর, বরং আরো বুলেট ট্রেনের গতিতে বেড়ে গেল। এতক্ষণ নীরবে কান্না করলেও এবার মরা কান্না শুরু করলো ও। মেজবার বিরক্তি বাড়লো। ও দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলো। শেষমেশ না পেরে এক টানে আকসাকে নিজের বুকের উপর এনে ফেললো। ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কড়া সুরে বলল। চুপ, কাঁদবে না। এতে কাজ হলো না। কান্নার বেগ আরো বেড়ে গেল। মেজবা এবার না হেসে পারল না। ঠোঁটের কোণে এই সম্মোহনী হাসি ফুটিয়ে তুলে আকসাকে বলল। তুমি কি গ্রামের মা বেঁচেছে? এমন মুহূর্তে এই প্রশ্ন শুনে কিছু সময়ের জন্য আকসার কান্না থেমে গেল। বিভ্রান্ত চাহনিতে মুখ উঁচিয়ে মেজবার দিকে তাকালো। মেজবা ঠোঁট চেপে কোনো রকমে হাসি আটকিয়ে বলল। গ্রামের মামি চাচিরা কোথাও সামান্য কিছু হলে এমন মরা কান্না শুরু করে দেয়। তুমি শুরু করেছ, তাই ভাবলাম যাই হোক, সুন্দর হচ্ছে। কন্টিনিউ প্লিজ। মেজবা আকসার কাছ থেকে সরে গিয়ে ওকে মুখোমুখি করে বসে। ভাবখানা এমন যেন আকসা এখানে কোনো রম্য নাটক বা মঞ্চনাট্য করছে, আর মেজবা সেই নাটকের এবং একমাত্র একাগ্রচিত্ত দর্শক। ওর মুখের অমন দশা দেখে মেজবা বলল। এমন স্যাড হচ্ছ যেন তোমার স্বামী মরে গেছে। কথাটা বলা মাত্র আকসা এবার ডুকরে কেঁদে উঠতেই মেজবা ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলল। কাঁদে না শোনা, কান্না থামাও প্লিজ। আকসার কান্নার সুর কমে আসে ধীরে ধীরে। ও মেজবার বুকে আলতোভাবে কয়েকটা কিল ঘুষি মেরে বলে। এমন কথা আর কখনো বলবেন না। আচ্ছা, বলবো না। আকসাকে শান্ত করার চেষ্টা করে মেজবা। আকসা ওর গলা জড়িয়ে ধরে রাখে শক্ত করে, যেন ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে ওকে। বিড়বিড় করে বলে। প্লিজ একটু সাবধানে চলাফেরা করবেন আপনি। দরকার নেই এত মানুষের উপকার করার। অন্যের উপকার করতে যে নিজের কত বড় ক্ষতি করে এসেছেন দেখেছেন আপনি। যে যা করে করুক, আপনি এইসব দেখতে যাবেন না। আচ্ছা, দেখাবো না ওসব, তবে অন্য কিছু দেখবো। কি কি দেখবেন? তোমাকে। আমাকে? কিন্তু কেন? বোকার ন্যায় প্রশ্নটা করে থমকালো আকসা। ঠোঁট কেঁপে উঠল ওর। কম্পমানরত ঠোঁটের দিকেই আপাতত নজর মেজবাহার। আকসা বলার চেষ্টা করে। আমাকে দেখার বাক্য সম্পূর্ণ করার আগে ঠোঁটে ঠোঁট বন্দি হলো। আকসা ফিমড়ি খেলো যেন।
মেজবা পিঠে হাত রেখে জোরে খামচে ধরতেই ঠোঁট সরিয়ে নিয়ে মেজবা বলল। উফ, আঘাতে ব্যথা দিয়ে যন্ত্রণা বাড়ানোর পরিকল্পনা করলে নাকি? আকসা লজ্জা পেয়ে হাত সরিয়ে আনে, মুখ নুয়ে রাখে। মেজবার চোখে চোখ রেখে এক মুহূর্তের জন্য তাকাতে পারে না। হঠাৎ একটা শব্দ কানে ভেসে আসে। অবশ্য ব্যথার জায়গায় ব্যথা দেওয়ার স্বভাব থাকে কিছু মানুষের। অদ্ভুত কথাটা শোনার সাথে সাথে চমকে মুখ তুলে তাকায় ও। মেজবার চোখে চোখ পড়তেই ও ফিচেল হেসে বলে, তোমাকে বলিনি, জাস্ট এমনি বললাম। কেমন যেন ঠেকলো আকসার, গা শিরশির করে উঠল। মেজবা কিছু সময় ফোন ঘাটাঘাটি করতে ব্যস্ত হলো। এরপর ফোনটা রেখে শোয়ার প্রস্তুতি নেবে, তখন আকসা হঠাৎ মনে আসতে জিজ্ঞাসা করে বসলো, আপনি আমাকে ভালোবাসেন মেজবা? হ্যাঁ, বাসি তো। সংক্ষিপ্ত জবাব। আকসা খুশি হলো বই কি। মনের ভেতর রং বেরঙের প্রজাপতি ডানা মেলে উঠতে লাগলো। ঠোঁটের কোণে তৃপ্তিদায়ক হাসি ফুটে উঠেছে। মেজবা ওকে ভালোবাসে, এ তো স্বপ্নের মতো। ভাবতেই পারেনি মেজবা এত সহজে স্বীকারোক্তি দেবে। লোকটা বোধহয় তার মন পরিবর্তন করেছে। যতটা কঠোরও ভাবে ততটাও কঠোর নয়। আকসার প্রতি কঠোর হলেও ভালোবাসা আছে তার মানে। আকসা বেশ আনন্দিত হয়েই ঘুমাতে গেল। বিছানার ওপর পাশে পিঠ করে শুয়েছে, বোধহয় মিনিট 15 হবে। চোখ লেগে এসেছে কিছুটা। পাশ ঘুরতেই মেজবার মুখোমুখি হলো। মেজবা ওর দিকে মুখ করেই শুয়েছে কখন সেটা টের পায়নি আকসা। এক ধ্যানে তাকিয়ে আছে ওর দিকে কেমন অদ্ভুত ভাবে। হঠাৎ মেজবা খুব অস্বাভাবিকভাবে প্রশ্ন করলো, আকসা, কারোর প্রতি প্রচন্ড বিতৃষ্ণা মনে থাকলে তাকে কি আদৌ ভালোবাসা যায়? আকসা যেন বুঝতে পারেনি মেজবার কথা। হতবুদ্ধের ন্যায় তাকিয়ে থেকে প্রশ্ন করলো। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারিনি। মেজবা কেমন অদ্ভুতভাবে যেন হাসে ওর কথা শুনে। আকসার কপালে ডান হাতের তর্জনী আঙুল দ্বারা একটা ধীর স্থির টোকা মেরে সে হাসিটা ধরে রেখে বলে, বোকামে, মস্তিষ্কে এখনো পরিপক্ক হয়নি তোমার। আপনি কি ওই কথাটা আমায় উদ্দেশ্য করেই বলেছেন? আকসা নিজে প্রশ্ন করে নিজেই চমকে ওঠে। এতক্ষণে ওর মস্তিষ্ক মেজবার অদ্ভুত কথাটার অর্থ উপলব্ধি করতে পেরেছে। কেন পেরেছে তা জানে না, বরং উপলব্ধি করতে না পারলেই বোধহয় ভালো হতো। বুকের বা পাশ বরাবর কেমন যেন খাবলা ধরা খামচি অনুভব করলো। মেজবার ঠোঁটের কোণে তখন সে একই রকম চতুরতার হাসি। স্বাভাবিক লাগে না সেটা, মোটেও ভালো মানুষের হাসি নয়। খারাপ মানুষদের হাসি এমন হয়। আকসা ঠোঁট নাড়িয়ে কিছু বলার আগেই মেজবা বলে, Why so late to understand, sweetheart? সুইট হার্ট শব্দটা উপহাস্য করেই বলা হলো। আকসার গা রিরি করে উঠল। ঘরময় আধারে ঘৃণা ভরে মেজবার মুখের দিকে চাইলো। দুজনেই দূরত্ব তখন ক্ষণিকের, সামান্য কয়েক ইঞ্চির ফারাক। আকসা সরার চেষ্টা করতেই মেজবা ওর কোমর চেপে টেনে কাছে নিয়ে আসলো। দূরত্ব আরো কমলো। আকসা দাঁতে দাঁত চেপে অগ্নি স্নান হাস দৃষ্টিতে তাকালো। মেজবা পরোয়া করলো না, ভীষণ রকমের বেপরোয়া ভাবে ঠোঁট আঁকড়ে হেসে বলল, এমন ঘৃণা ভরে তাকিয়ে লাভ নেই। বিপরীতে তুমি ঘৃণাও পাবে না। ঘৃণা তো দূর, তোমার জন্য আমার সামান্য করুণাও হবে না। আকসা আজ আর হতবাক হয় না, শুধু প্রতিক্রিয়াহীন ভাবে তাকিয়ে থাকে। এক পর্যায়ে বলে ফেলে, এতটা ঘৃণা? তাহলে ছেড়ে দিলেই তো পারেন মেজবা। কি দরকার যাকে ঘৃণা করেন তাকে নিজের কাছে রাখার, নিজের আশেপাশে সারাক্ষণ সহ্য করার? কষ্ট তো আপনারই হবে। হুম, ভুল বুঝলে সুইটহার্ট। ঘৃণা নয়, আমার ঘৃণা পাওয়ার অধিকারও তোমার নেই। আকসা প্রশ্নসূচক দৃষ্টিতে চায়। মেজবা পুনরায় হাসে। আসলে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আই এম ফিলিংলেস ফর ইউ। যার জন্য কোনো ফিলিংস থাকে না তাকে নিজের কাছে রাখতে একদমই কষ্ট হয় না। এ নিয়ে তোমার টেনশন করার প্রয়োজন নেই। তেজের সাথে মেজবাকে সর্বশক্তি দ্বারা সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, আপনার রাখতে কষ্ট না হলেও আমার থাকতে কষ্ট হবে আপনার কাছে। ঘৃণা লাগছে আমার, আপনাকে দূরে সরুন। দূরে সরাবে? কিভাবে? নিজে বা সরবে কিভাবে? তোমার শাস্তি কি জানো? আকসা ব্রু কুচকে তাকায়। মেজবা আরো কাছে টানে ওকে। আমার সাথে সারা জীবন কাটাতে হবে তোমার। আমার স্পর্শ পাবে, শারীরিক সকল চাহিদা পাবে, আমার ব্যাংক ব্যালেন্স পাবে,
প্রপার্টিজ, পেনশন, এভরিথিং পাবে। শুধু পাবে না আমাকে। এটাই তোমার শাস্তি। তো কিসের শাস্তি দিচ্ছেন আমাকে? কি পাপ করেছি আমি? মেজবা ঠোঁট এগোয় আকসার কানের নিকটে, এরপর ফিসফিসিয়ে জবাব দেয়। তোমার আমাকে করা অসম্মানের, যে অসম্মানের জন্য আমার বন্ধুমহল ছাড়তে হয়েছে। সে বয়সে একটা ছেলের মাঠে ফুটবল খেলার কথা, সে বয়সে থেকে মাঠে ট্রেনিং নিতে হয়েছে। যে বয়সে ট্যুর দেওয়ার কথা, সে বয়সে মাইলের পর মাইল পথ দৌড়াতে হয়েছে। স্টিল এভরিথিং কুড হ্যাপেন বেন অ্যাকসেপ্টেড। কিন্তু আমার মামনি, যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাকে আমায় ছাড়া কতগুলো বছর থাকতে হয়েছে। এমনকি বছরে একদিনও দেখতে পেত না আমাকে। কার জন্য? তোমার জন্য। অথচ সে আজও জানে না তার আদরের বৌমার জন্য তাকে কতগুলো বছর পুত্র বিয়োগে ভুগতে হয়েছে। মেজবা হেসে ওঠে। এই হাসির কারণটা আকসার ঠিক ধরতে পারে না। হঠাৎ করেই মেজবাকে ভীষণ ভয় পেতে শুরু করে ও। মেজবা আচানক ওকে শক্ত করে জাপটে ধরে বলে, একটা ছেলের ইয়াং লাইফ পুরোটাই নষ্ট করে দিয়ে জিজ্ঞেস করো কি ভাব করেছো তুমি? কিসের শাস্তি দিচ্ছি তোমাকে? আরে এই শাস্তি তো তোমার জন্য খুবই সামান্য হয়ে গেছে আকসা। পারলে তোমাকে গলা টিপে মেরে ফেলতাম, পারে না শুধু। পারেন না শুধু? কি কি কারণে পারেন না? আকসা অস্থির হয় প্রচন্ড, যেন ওকে মেরে ফেললেই বেশি আনন্দিত হয়। তবে মেজবা তা করবে না। কেন করবে না সেটাও জানে না আকসা। মেজবা বলবে বলেও মনে হয় না। আকসার মনে হয় ওকে মেজবা ঠিক এতটা ঘৃণা করে যতটা ঘৃণা করলে একজন মানুষকে মেরে ফেলা অবধি যায়। তাহলে ওকে মেরে ফেলার না কেন? আকসা এই প্রশ্নের জবাব পেল না। ও তীর তীর করে বলল, এতই অসহ্য লাগে যখন, তাহলে দূরে সরতে দিন আমায়। নিজে না সরালেও আমাকে অন্তত সরার সুযোগ দিন। আপনার মতো লোকের সাথে থেকে নিজের সারাটা জীবন নষ্ট করতে চাই না। এতটা বোকা নই আমি। একজন মেয়ের ডিভোর্স দেওয়ার অধিকার আছে, একটা সম্পর্ক থেকে বের হয়ে আসার অধিকার আছে। সেই অধিকারের জোরেই বলছি আমি, আমি আপনার সাথে আর থাকবো না। মেজবা প্লিজ ছাড়ুন আমায়। আমি আর আপনার সাথে থাকতে কোমরে প্রচন্ড জোরে চাপ প্রয়োগ হতেই আকসা ক্ষীণ আর্তনাদ করে ওঠা মাত্র পর মুহূর্তেই আরো একবার আর্তনাদ করার সুযোগও পেল না। চোখ ছেড়ে দিয়েই মেজবা ওর ঠোঁটের ওপর নজর রেখে বলল, অধিকার? হ্যাঁ, দেখাবো আরেকটু। সঙ্গে সঙ্গে এক ধাক্কায় মেজবাকে দূরে সরিয়ে দিয়ে আকসা বলল, আমার উপর আপনার কোনো অধিকার নেই, কোনো অধিকারই না। মেজবা হাসে। আকসার কথা, ওর ওই আগ্নেয়াস্ত্রের ন্যায় ধারালো চাহনি যেন গায়ে লাগে না। আকসা ওর দিকে হিস হিসিয়ে চাপা স্বরে বিড়বিড় করতে থাকে। এক পর্যায়ে বলে, আপনি আমাকে আসলেই একদিন ভালোবাসেননি, কোনোদিনই ভালোবাসেন, তাই না মেজবা? ভালোবাসলে মানুষ এমন আচরণ করতে পারে না। বাসিনি। মেজবার সহজ স্বীকারোক্তি। আকসা আর ধাক্কা খেলো না। ধাক্কা যা খাওয়ার যথেষ্ট খেয়েছে, আর না। ও এবার শক্ত গলায় বলল, ঠিক আছে, মেনে নিলাম আপনি আমাকে কোনোদিন ভালোবাসেন। অবশ্য ভালোবাসার কথাও নয়, বিশেষ করে আমি সামান্য অবাকও হইনি। আপনার কাছ থেকে এটাই আশা করেছিলাম আমি। তবে একটা কথা আপনাকে বলে দিচ্ছি মেজবা ইফতেখার, আপনি যেহেতু আমাকে ভালোবাসেন না, সুতরাং আমার উপরে আপনার ন্যূনতম কোনো অধিকার নেই, এক ছিটে ফোঁটাও না। ভালোবাসার মানুষের উপর অধিকার দেখানো যায়, আমি আপনার কেউ না। সুতরাং আপনি আমার উপর বিনা অনুমতিতে, আমার অনিচ্ছায় কোনো অধিকার দেখালে বা দেখানোর চেষ্টাও করলে, সেদিন আমি ধরে নিব আপনি আমাকে ভালোবাসেন। আর এটা হবে আমার জিত আর আপনার পরাজয়। মেজবা কি একটু সম্ভিত হলো বোধহয়। আফসা আধারে তেমনটাই মনে হলো। হঠাৎ এতক্ষণের উপহাস্য ঠাট্টার সুর বদলে গম্ভীর হলো। ওকে, আসো তাহলে একটা ডিল করি। আকসা প্রশ্নসূচক দৃষ্টিতে চায়। মেজবা একই সুরে বলে, ভবিষ্যতে কোনোদিন যদি তোমার উপর আমি কোনো অধিকার দেখাই বা ক্রিটিক্যাল সিচুয়েশনে তোমাকে প্রোটেক্ট করতে চাই, তাহলে সেদিন বুঝে নিও মেজবা ইফতেখার তোমাকে ভালোবাসে, এবং সেটা হবে আমার জন্য পরাজয়ের দিন। কখনো আমার জীবন মরণ অবস্থা হলেও আপনি আমাকে বাঁচাতে আসবেন না মেজবা। তাহলেও আমি ধরে নিব আপনি আমাকে ভালোবাসেন। মেজবা ঠাট্টা করে হেসে জবাব দিল, এমন দিন কখনো আসবেও না। বাজে স্বপ্ন না দেখে ঘুমাও। আকসা ঘুরে অপর পাশে মুখ করে শুয়ে পড়ল। মেজবাও বিপরীতে মুখ ঘুরিয়ে শুল। দুজনার শেষ রাত অবধি মুখোমুখি হলো না। পুশ আপ 33টার হলো সবে।
ছাদের দোলনার উপরে রাখা ফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজেছে একবার। সম্ভবত কোনো বন্ধুর কল। জরুরি কল নয়, জরুরি কল হলে অবশ্যই টানা কয়েকবার কল আসতো। এ কারণে মেজবা পুশ আপ ছেড়ে আর ওঠেনি কল রিসিভ করতে। এখনো কমপক্ষে 47টা পুশ আপ বাকি। পুশ আপের মাঝে হঠাৎ ডান দিকে তাকাতেই ছাদের দরজার দিকে চোখ গেল ওর। আকসা দাঁড়িয়ে আছে দরজার থামের পাশে, এক হাত থামে ঠেকিয়ে রাখা। বোধহয় সবে ভাঙা ঘুম কাটানোর চেষ্টা চালাচ্ছে। মেজবা একবার তাকিয়েই দৃষ্টি সরিয়ে নিল। প্রতিক্রিয়া করার মতো বিষয় মোটেও নয়। আকসার রুটিন হয়ে গেছে এটা। প্রতিদিন ঘুম ভাঙতেই ছাদে ছুটবে। মেজবা খালি গায়ে ব্যায়াম করবে আর ও তাকিয়ে পর্যবেক্ষণ করবে। আকসার চোখ ডোলে তাকাতেই হঠাৎ একটা ব্যাপার লক্ষ্য করে আটকে ওঠে। মেজবা পুশ আপ করেছে, এদিকে ওর পিঠের সেই কাটার স্থান থেকে অনবরত রক্তের ফোঁটা গলগল করে ছাদের ইট সিমেন্টের ঢালাই করা ছাই রঙা মেঝের উপরে পড়ছে। এমন অবস্থা দেখে আকসার আর সে মুহূর্তে মেজবার প্রতি তৈরি হওয়া বিতৃষ্ণা ক্ষোভ কিছুই আপাতত মাথায় রইল না। দৌড়ে মেজবার কাছে গেল, ওর হাতের বাহু ধরে থামিয়ে বলল, কি করছেন আপনি? আপনার পিঠ থেকে রক্ত পড়ছে, দেখতে পাচ্ছেন আপনি, তবু ব্যায়াম থামাচ্ছেন না। মেজবা আসলে রক্ত পড়ার বিষয়টা খেয়াল করেনি, এমনকি অনুভবও হয়নি ওর। আকসার কথায় এবার ঘাড় ঘুরিয়ে ছাদের উপরে পড়া রক্তের ফোঁটাগুলো দেখলো, তবে তোয়াক্কা করলো না। আকসা ভ্রুক্ষেপ করেছে বলেই বোধহয় আরো গতি বাড়িয়ে পুশ আপ শুরু করলো। আকসা আতঙ্কিত হয়ে ওর বাহু শক্ত করে চেপে ধরে থামানোর চেষ্টা করলো। করছেনটা কি? থামুন মেজবা। চিৎকার চেঁচামেচি আর্তনাদেও কোনো কাজ হলো না আকসা এবার এক প্রকার জোর জবরদস্তি করে মেজবার হাতের বাহু আরো শক্ত করে দু হাতের মাঝে আটকে রেখে জোরে চেঁচিয়ে বলল, থামেন আপনি। আমার উপর রাগ দেখিয়ে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? হু আর ইউ, যার জন্য মেজবা ইফতেখার নিজেকে কষ্ট দেবে? তুমি ভাবলেও বা কিভাবে? কথাটা শোনা মাত্র মেজবার বাহু থেকে হাত সরিয়ে নিল আকসা। বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে চাইল ওর চোখের দিকে। মুহূর্তেই দৃষ্টি সরিয়েও নিল, পরপরই উঠে দাঁড়ালো। ছাদের দরজার দিকে পা বাড়িয়ে বিড়বিড় করে বলল, সৃষ্টিকর্তা যেন আপনার সাথে কথা বলার তৌফিক আর না দেন আমায়, আমিন। মেজবা কথাটা শুনতে পেল না, না হলে নির্ঘাত সুম্মা আমিন। বলে বসতো। আজ সোমবার, সিলেট ট্যুরের জার্নি শুরু হবে আজ থেকে। এই ট্যুরে মেজবা, আকসা, জেমি, আফসান, মিহি, রিমু আর তাহসিনের যাওয়ার কথা। সবার জন্য টিকিট কেটেছে আফসান। গতকালই আকসার শ্বশুরবাড়ির সবাই গ্রাম থেকে ফিরে এসেছে। রিমুরা তো এসে লাকেজ গুছিয়ে নিয়েছে। মিহিও সবকিছু গোছগাছ করে নিয়ে গতকাল সন্ধ্যা নাগাদ এই বাড়িতে চলে এসেছে, রাতটা এখানেই কাটিয়েছে। এখন আকসার ঘরে বসে তৈরি হচ্ছে মিহি আর রিমো। আকসা বিছানার উপরে বসে আছে, তাকিয়ে দেখছে ওদের। 7:30টার বাস, এখন 6টা বাজে। মোটামুটি সবাই তৈরি, তবে আকসার তৈরি হতে ইচ্ছে করছে না। যেখানে যাওয়ার ইচ্ছে নেই সেখানে তৈরি হবে কি কারণে? গত পরশু রাতে মেজবার আর ওর মধ্যে ঘটে যাওয়া সেই বিশ্রী ঘটনার পর থেকে লোকটার সাথে আর কোনো কথা হয়নি ওর। আগে তো টুকটাক যা ও কথা হতো, এখন সবই পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সামান্য মুখ দেখা দেখিও হয় না। এমন লোকের সাথে ট্যুরেও বা যাবে কিভাবে? বলা হয় শ্বশুরবাড়িতে মেয়েদের আপন মানুষ হলো তার স্বামী। স্বামীর সাথে সম্পর্ক ঠিক থাকলে সব ঠিক। যেখানে স্বামীর সাথেই সম্পর্কটা এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, সেখানে শ্বশুরবাড়ির বাকি সদস্যের সাথে ট্যুরে যেও বা কি লাভ? আনন্দ আনন্দ না চাই হবে, ট্যুরটাই মাটি হবে। এর চাইতে বোধ হয় কিছুদিনের জন্য বাপের বাড়ি গিয়ে থাকলেও মন ভালো হতো। অবশ্য তা আর পারে কই, লোকটা এতটাই জালিম, বাপের বাড়ি যাওয়ার নাম শুনলেও পারলে হাত পা বেঁধে ঘরে আটকে রাখে। আকসা দীর্ঘশ্বাস ছাড়ে। জীবনটা দিনকে দিন দুর্বিষহ হয়ে যাচ্ছে ওর। কোনো কুল কিনারা পাচ্ছে না। পুরো জীবন এভাবেই কেটে যাবে বুঝি। মেজবার রুমে নেই। নিত্যকার রুটিন মাফিক সেই ভোর 5:30টায় উঠে ছাদে গেছে ব্যায়াম করতে। হয়তো আর 5-10 মিনিটের মধ্যেই নিচে এসে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। মিহি তার স্বামীকে বসে থাকতে দেখে তাড়া দিল।
মিহির জোর জবরদস্তিতে আকসার আর বসে থাকার জোর রইল না। ও উঠে ওয়াশরুমে গিয়ে পোশাক পরিবর্তন করে আসলো। জেমি ভোর ভোর উঠে গোসল করে তৈরি হয়ে লাকেজটা আরেকবারের মতো দেখে নিচ্ছিল। ও বেশ আগেই তৈরি হয়ে নিয়েছে, এখন আয়ানকে তৈরি করবে। অ্যাবসেন্ট জিম সেরে এসেছে সবে, এখন ব্যালকনিতে চেয়ারে বসে আয়নার সামনে ধরে নিজে শেভ করেছে। জ্যামি আর চোখে কয়েকবার দেখেছে লোকটাকে। লোকটা সম্পূর্ণ মনোযোগ তার দাড়ি শেভ করায়, যেন একটু এদিক ওদিক হলেই দক্ষযজ্ঞ লেগে যাবে। জ্যামি ঘরের মধ্য থেকে বেশ জোরে জোরে শুনিয়ে বলল, এই বুড়ো বয়সে ব্যাটা মানুষদের কি হয় বুঝি না, এদের সাইকোলজি বোঝা কঠিন। বয়স 34 পার হয়ে যাচ্ছে, এক বাচ্চার বাপ হয়ে গেল, অথচ এই বয়সে এসে দাড়ি শেভ করা লাগছে, ঠুরে যাচ্ছে নাকি মেয়ে পটাতে, বোঝা বড় তাই। কথাগুলো যেহেতু শোনানোর জন্য বলা হয়েছে তাই আফসান স্পষ্ট শুনতে পেল। জ্যামিকে উদ্দেশ্য করে সেখান থেকেই বলল, আজকাল এক বাচ্চার বাপের উপরে মেয়েরা ফিদা হয় নাকি? আপনি যে মানুষ, হতেই পারে। হওয়াটা অবশ্য প্রেফারেবল। আফটার অল আমচু ম্যাচ হ্যান্ডসাম। জ্যামি আয়নের চুলে চিরুনি জ্বালানো থামিয়ে এবার বাঁকা চোখে আফসানের দিকে তাকায়। আফসান ওর অমনভাবে তাকানো লক্ষ্য করে হাসতে থাকে। জ্যামি বিড়বিড় করে বলে, সেলফ অবসেসড অহংকারী লোক।